সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় সাংবাদিকদের স্বাধীনতা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে মঞ্জুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, মাঝখানে আছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক দ্য নিউজ টুডে, এবং ওই প্রান্তে আছেন আলতাফ মাহমুদ, সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, এছাড়াও আপনারাও দর্শক, আপনারাও সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের টেলিভিশনের পর্দায় থাকা নম্বরগুলোতে। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। সাংবাদিক প্রবীর শিকদার 3 দিনের রিমান্ডে, তাকে গ্রেফতার দুঃখজনক, মন্তব্য তথ্যমন্ত্রী। তড়িঘড়ি করে গ্রেফতার, রিমান্ড সবই অস্বাভাবিক বললেন সুরঞ্জিত। গাড়ি পোড়ানো মামলায় রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ব্লগার অভিজিৎ ও অনন্ত দাস হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা সহ আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্য আটক, এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। টিকিট জটিলতা সহ নানা দুর্ভোগে হাজার হাজার হজ যাত্রী, বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। সমাধান হয়েছে ভিসা সমস্যার, দাবি কর্তৃপক্ষের। এবং ফাইনালে ভারতকে টাই ব্রেকে 4-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো কিশোর সাফ ফুটবলের স্বপ্নের শিরোপা জিতল বাংলাদেশ। মঞ্জু, আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই তথ্যমন্ত্রী এবং আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত কি বলেছেন। তারা আজকে এই ব্যাপারে মন্তব্য করেছেন, আমরা যদি একটু দেখে নিই। এটা প্রবীর শিকদারের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা দুঃখজনক বলে আমি মনে করি। তবে প্রবীর শিকদারকে পক্ষে যত রকম আইনি সুরক্ষা নিশ্চয়, উনি যাতে বঞ্চিত না হন এবং আইনি সুরক্ষা যাতে নিশ্চিতভাবে পান, সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবসময় নজর রাখবো। আর কি কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার অবস্থা নেই। এই লোকটিকে হাত করা দিয়ে নিয়ে যাওয়া এবং তার ছবি প্রকাশ করা, এটি আরো বেশি খুব যন্ত্রণাদায়ক হয়েছে। আমি বুঝি না এটার কেন বেইল হলো না। আমার যতটুকু সীমিত জ্ঞান আছে আইনে, অঙ্গহানি লোক যদি কোর্টের সামনে হাজির হয় তাকে জামিন দেওয়া যায়, তারপরে তাকে ইন্টারোগেট করতে হবে, রিমান্ডে নিতে হবে, এটাও আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়নি। তাছাড়া এই অঙ্গহানির লোকটি সে হাইকোর্ট ছাড়া বসতে পারে না। রাতেই এসে গাড়ি করে নিয়ে গেল, এত এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ, ডিবি, যেন মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং সবচেয়ে বেশি অবস্থান। আমি আবারও বলতে চাই যে সাংবাদিক এবং সাংবাদিকতা একটি প্রতিষ্ঠান, এটি ফোর্থ স্টেট। সবাইকে এই জিনিসটি বুঝতে হবে, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠান যেতে পারে না। মঞ্জু, আমাদেরকে এটা আলাদাভাবে উনি দিয়েছিলেন, আমরা আজকে সকাল থেকে এটা ইয়ে করেছি। এবং উনি যে কথাগুলো বলেছেন, সাংবাদিকতা এবং সাংবাদিক দুটো একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের জন্য, এবং পাশাপাশি তথ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি উনি একটা কথা বলেছেন যে আমাদের আইনি সহায়তার জন্য যা করতে হয়, আপনি তো ভালো করে জানেন, আইনি সহায়তা বলতে এমন বুঝেছে যে ওখানে তার কোনো আইনজীবী ওখানে দাঁড়ায়নি, মানে দাঁড়ানোর সুযোগ পায়নি, তারা এটা করেছে। তো এই প্রেক্ষাপটে আপনি মানে এই জিনিসটাকে সাংবাদিকতার ক্ষেত্রে কি এই যে 57 ধারা যেটা আইসিডি আইনে আছে বা এই ধারাতে, এইটাকে আপনি কি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই আলোচনাটি ব্যাপক, এটার অনেকগুলো ডালপালার মতো করে আলোচনা করা যায়। আমি প্রথমে বলতে চাই যে আমাদের সাংবাদিকদের জন্য ঘটনাটি দুঃখজনক, যেটা মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের অভিভাবক, আমি তার সাথে একমত এবং সাধুবাদ জানাই। আমাদের এখানে কিন্তু তথ্যমন্ত্রী সাধারণত সাংবাদিকদের দুর্দশায় কম সময়েই এই ধরনের মন্তব্য করেন, সেটা এক ধরনের ইতিবাচক। আর তারপরের ঘটনা, আপনার আলোচনার বিষয় নিয়ে আমি দুটি লাইন বলে তারপরে আবার প্রবীর শিকদারের আলোচনা আসতে চাই। সাংবাদিকের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, আমার দুজন অত্যন্ত দক্ষ এবং সাংবাদিক নেতা আমার পাশে বসা, তাদের সামনে এই বিষয়ে আমার কথা বলা উদ্ধত্ত, তবু আমি সাংবাদিকতার অবস্থান থেকে একজন কর্মী হিসেবে বলতে চাই, সাংবাদিকের স্বাধীনতা বলে কিছু নাই। মূলত সাংবাদিকের সংবাদপত্রের স্বাধীনতা আমরা বলি অনেক সময়, সাংবাদিকের স্বাধীনতা আজকের বাস্তবতা হচ্ছে কখনো মালিকের স্বাধীনতা, কখনো হচ্ছে সংবাদপত্র বা গণমাধ্যমটির নিজের স্বাধীনতা, কখনো আবার
সরকারের নিয়ন্ত্রিত প্যারালাল পথে চলার যে স্বাধীনতা, ফলে সাংবাদিকের যে স্বাধীনতা এইটা প্রায়শই আমরা দেখি নানান কারণে নিয়ন্ত্রিত। ফলে আজকাল আমরা প্রায় ভুলতেই বসেছি যে সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারবেন তার মন, মনন এবং তার মানসিকতা, আদর্শ অনুযায়ী। সেটা কঠিন ব্যাপার। এবার সরাসরি প্রবীরদার ব্যাপারে আসে। প্রবীর শিকদারের বিষয়টি 3টি পর্যায়। একটি হচ্ছে তিনি কেন ভিকটিম হলেন, এর 2টি কারণ। প্রথম কারণটি হচ্ছে তিনি অব্যাহতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকারদের বিরুদ্ধে লিখেছেন, এবং সেই সূচনা কিন্তু তার 1971 সালে তার পরিবারের 14 জন লোক নিহত হয়েছে। তিনি নিজেও মুক্তিযুদ্ধের পক্ষের একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, এবং 71-এর পর থেকে যখন মুক্তিযুদ্ধের উল্টো পথে যাত্রা শুরু করেছিল 75-এর 15 আগস্ট, তখনও তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিলেন। এবং সেটা কেবল মুক্তিযুদ্ধের আদর্শের জন্য না, মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, আমি সরাসরি যদি বলি হিন্দু সম্প্রদায়ের সম্পদ আত্মসাতের একটি প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় আবার দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা ছিল, যারা রাজাকার আলবদর ছিল, তাদের দৌরাত্ম্য অনেক বেশি ছিল। সেই জায়গাটায় তিনি সোচ্চার ছিলেন। সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার থাকবার কথা, সে জায়গায় আমাদের মাইনরিটি 30% থেকে কমে যখন 9%-এর দিকে এগুচ্ছে, সেই সময় মাইনরিটির একজন প্রতিনিধি না, একজন সংবাদকর্মী হিসাবে তিনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে সোচ্চার ছিলেন, দুর্বলের পক্ষে সোচ্চার ছিলেন। এটি একটি কারণ। কিন্তু যেই কারণে তিনি গ্রেফতার হয়েছেন আক্ষরিক অর্থে, সেই কারণটি কিন্তু আপাতত আগের যে সংগ্রামটি সেটি না। সেটি হলো যে আইনটির কথা আপনি বললেন, যে আমাদের তথ্য প্রযুক্তি যে আইন, আইসিটি অ্যাক্ট, যেটা এই অ্যাক্টের 57 ধারা যেটার বলে তাকে আটক করা হয়েছে। এই জায়গায় আমি মনে করি একজন দক্ষ, তিনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত, এবং হয়তো আলতাফ ভাই বা আজিজ ভাইরা আরো ওনার সম্পর্কে ব্যক্তিগত স্মৃতিচারণ ভালো বলতে পারবেন, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমার সরাসরি তার সাথে কাজ করবার কোনো অভিজ্ঞতা নাই, মেলামেশারও অভিজ্ঞতা নাই, তবে গণমাধ্যমে জানার মারফত যেটা হচ্ছে, উনি এইরকম একজন অভিজ্ঞ সাংবাদিক। আমাদের সাংবাদিকদের বেরি পড়ানোর নানান রকম বিষয় আছে। ওই যে বললাম, কখনো মালিক বেরি পড়ায়, কখনো আমাদের কর্তৃপক্ষ বেরি পড়ায়, কখনো সরকার বেরি পড়ায়, কখনো বিভিন্ন রকম আইন কানুন করে, এবং সর্বোপরি পেশি শক্তি, অর্থাৎ গণমাধ্যমের সাথে স্টেক হোল্ডার যারা আছে প্রায় সকলেই সাংবাদিক, যেই লোকটা, যেই মানুষটি কাজটি করে, তাকে বেরি পড়ানোর জন্য, নিয়ন্ত্রিত করবার জন্য সচেষ্ট থাকেন। এই বাস্তবতায় আমি মনে করি প্রবীর শিকদার একটি জায়গায়, উনি অসতর্কতা বশত কিনা আমি জানি না, উনি ভালো বলতে পারবেন, উনি যেই বিষয়টি উল্লেখ করেছেন ফেসবুকের স্ট্যাটাসে, এই জায়গাটা আমি স্বাধীনভাবে বলতে চাই, এই জায়গাটা আমি মনে করি উনি এখানে না গিয়ে বরং গণমাধ্যমেই তার এই বিষয়গুলো উল্লেখ করা দরকার ছিল আমাদের সাংবাদিক নেতাদের কাছে সরাসরি। তিনি যদি একেবারেই বিপদগ্রস্ত হতেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ওনাকে পরামর্শ দিতাম যে আপনি প্রেস ক্লাবে আসেন, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলেন যে আমি চূড়ান্তভাবে বিপদগ্রস্ত, এরকম প্রভাবশালী লোকদের দ্বারা আমি হুমকির মুখে, আমি জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই, সেটা বরং ইফেক্টিভ হতো। আজকে যেটা হলো, এই স্ট্যাটাস দেবার কারণে ফেসবুকে আমরা জানি মাত্র কদিন আগে এই আইনটি হয়েছে, এবং এই আইনের আওতায় প্রথম আমি মনে করি সাংবাদিকদের মধ্যে তিনি একটি বড় ধরনের খড়গের আওতায় পড়লেন। এই জায়গাটা আমি মনে করি এটা এক ধরনের ভুল। কিন্তু পরের বাস্তবতা হচ্ছে, একজন সাংবাদিকের, যেটা শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, দক্ষ আইনজ্ঞ, আইনবিদ, তিনি বলেছেন যে এই বিষয়টি, যে ধরলাম তার একটি আইনের ব্যত্যয় হয়েছে, একটি ভুল হয়েছে, প্রবীর শিকদার একজন সংখ্যালঘু কেবল না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কেবল না, যিনি মাননীয় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়ে দেশ বিদেশ সফর করেছেন সেটাও না, তিনি একজন শারীরিকভাবে পঙ্গু মানুষ। সেই মানুষটির প্রতি পৃথিবীর সর্বত্র কিন্তু আইন সহৃদয়তার সাথে দেখে। তাকে হাতকড়া পরিয়ে, বেরি পরিয়ে নিয়ে জেলখানায় ঢোকানো, এবং তার 24 ঘন্টার মধ্যে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেখান থেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা আমাদের সাংবাদিক জগতের জন্য অত্যন্ত হতাশাজনক ঘটনা, এবং আমাদের সাংবাদিকদের জন্য হোঁচট খাওয়ার মতো ঘটনা। এই জায়গায় আমি মনে করি রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের যারা আছেন, সে জায়গায় তখন ওই প্রশ্নটি আসে, এটিকে আইন স্বাভাবিক গতিতে চলছে বলে প্রবীর শিকদারের ক্ষেত্রে এই বিবেচনা, সে নাকি অন্য কোনো প্রভাবের কারণে? কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়ে আইন বিচার বিভাগ চলবে, এটাই তো আমাদের প্রত্যাশা।
সেই লক্ষ্যেই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 বছর ধরে পরিশ্রম করছেন। তিনি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চান, আমাদের গণমাধ্যম আমরা স্বাধীনভাবে, অন্তত আমি 3 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে গত 6 বছরে কিন্তু আমরা এক ধরনের মুক্ত সাংবাদিকতার দিকে এগুচ্ছিলাম। আমাদের ইলেকট্রনিক মিডিয়ার প্রসার, আমাদের বিভিন্ন ক্ষেত্রে তথ্য অধিকার আইন, এমনকি সর্বশেষ আলতাফ ভাই আমাকে কারেক্ট করবেন ইফ আই এম রং, যে আমাদের কিন্তু মানহানি মামলায় সাংবাদিকদের আগে ওয়ারেন্ট ইস্যু হতো, সেই আইনটি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগেই বলা চলে রদ করে যে প্রাথমিকভাবে গ্রেফতার করা হবে না, এই বিষয়টিও কিন্তু তিনি করেছেন। কিন্তু আরেকটি আইন যে মাঝপথে হয়ে গেল, যেটা আইসিটি অ্যাক্ট, এর কিন্তু অনেক কারণ। এটা কেবলমাত্র সাংবাদিকদের খড়গগ্রস্ত করবার জন্য, এটা কিন্তু এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ, আধুনিক সাইবার স্পেসের মধ্যে আমি জানি আপনারা সকলেই জানেন যে ব্লগারদের নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, একজন আরেকজনের শ্লীলতা হানির যে ঘটনা ঘটছে, মানে একজন তরুণীদের শ্লীলতা হানির যে ঘটনা ঘটছে, এগুলোকে রক্ষা করবার হয়তো সৎ উদ্দেশ্যে এই আইনটি করা, কিন্তু এর প্রয়োগটি হলো কিন্তু আমার কাছে অন্তত মনে হয় স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরা হিসাবে এই জায়গাটাই আমাদের ভাববার বিষয়, কিভাবে আমরা সাংবাদিকতার সম্মান রক্ষা করতে চাই, আমরা আবার দেশের এবং রাষ্ট্রের সকলের অন্য নাগরিকের সম্মানও রক্ষা করতে চাই, কিন্তু কোনোভাবেই যাতে এটা না মনে হয় যে এই স্বাধীন সাংবাদিকতার জন্য আইনগুলো খড়গ হিসাবে কাজ করছে। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি তো মঞ্জু তো যেগুলো বললো শুনলেন আপনি, এই আলোকেই বলছি যে ধরেন সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা দুটো আলাদা জিনিস। আমি ধরেন 78-এ প্রফেশনে এসেছি, অবজারভারে আমি মালিকদের কোনো ইন্টারফেয়ার করতে দেখি নাই। ডেইলি স্টারে এস.এম. আলী সম্পাদক ছিলেন, ডেইলি স্টারে কোনো ইন্টারফেয়ার করতে দেখি নাই। ইন্ডিপেন্ডেন্টে তারপরে গেছি, সেখানেও ইন্টারফেয়ার করতে দেখি নাই। এবং ওই পর্যন্ত আমরা এখানে আমাদের লিডার আলতাফ ভাইও আছেন, আমরা কিন্তু সাংবাদিকদের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছি। সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু আমরা স্লোগান কমই দিয়েছি। কিন্তু এর পরে দেখা গেল কর্পোরেট হাউসগুলো আসার পরে আপনার পত্রিকার ম্যানেজমেন্টের নেচার পাল্টে গেল। এখানে মালিক নিজেই সম্পাদক হতে শুরু করলেন, এবং মালিক সম্পাদক হওয়ার পরে দেখা গেল যে মালিকের সাথে তিনি মালিক, তার হাতে অ্যাডমিনিস্ট্রেশন, তার হাতে অর্থ, তার হাতে প্রশাসন, হ্যাঁ, এবং পুরা দায়িত্বটা পলিসিও তিনিই নির্ধারণ করে, কারণ যেহেতু তিনি সম্পাদক। সুতরাং এখানে মালিক আপনার সাংবাদিক কিন্তু আগে যে স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, কারণ সাংবাদিকের তো দায়িত্ব আছে, দেশ এবং জনগণের জন্য তারা আপনার প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু সেটা আর পালন করতে পারে না, কারণ মালিক নিজেই তো সম্পাদক। এরপরে ধরেন বাইরের ধরেন সরকার, রাজনীতিবিদ, তারা যদি কোনো নিউজ ছেপে একটু রুষ্ট হন, তাদের থেকে আসে। তারপরে রাজনীতিতে আপনি বোঝেন মাস্তানি, দুর্নীতি, তাদের বিরুদ্ধে গেলে সাংবাদিকদের উপরে আপনার খড়গ নেমে আসে। তারপরে সমাজে আপনার ব্যবসায়ী অনেক শক্তিশালী আছে, যেমন আজকে যেমন আপনি শিকদারের কথা বলছেন যে 3 জনের নামে স্ট্যাটাস দেওয়া হয়েছে, এর ভিতরে একজন ব্যবসায়ীও আছে। তিনি কিন্তু নিউজ করেছিলেন জনকণ্ঠে যে দুদকে তার বিরুদ্ধে কেসের বিচার হচ্ছে, কিন্তু তার তো মানবতা বিরোধী বিষয়েও তার বিচার হওয়া উচিত। এই কারণে কিন্তু স্ট্যাটাসটা কিন্তু তার নামেও এসেছে, কারণ তাকেও তিনি থ্রেট মনে করছেন। তো এইভাবে এখন মাছের শত্রু সকল জীব, সাংবাদিকের শত্রু, সাংবাদিকের স্বাধীনতার শত্রু এখন মনে হয় যেন সবাই। এবং আমরা এটা এই জন্য এখন উপকৃত আরো যে আমাদের আগে ইউনিয়নটা যখন অ্যাক্ট ছিল, এটা কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। সাংবাদিকদের উপরে যেমন ইউনিয়নের নিয়ন্ত্রণ ছিল, মালিকরাও কিন্তু সাংবাদিক ইউনিয়নকে কিন্তু, এবং সরকারও এবং সমাজপতি যারাই যে সেক্টরে আছে কেন, তারা হিসাব করতো, কারণ প্রতিবাদ হতো শক্ত হাতে। কিন্তু আমাদের ইউনিয়নটা 2 ভাগ হওয়ার ফলে এই নিয়ন্ত্রণটাও কিন্তু আমাদের, এটা সমালোচনা আমি করতে চাই। তো এই জন্য এখন সাংবাদিকদের স্বাধীনতা আসলে খুবই কম। এখন জিগজাগ হয়ে যতটুকু পারে, অর্থাৎ সম্পাদক যতটুকু অ্যালাউ করে ততটুকুই যেন পারে, ব্যাপারটা এরকম। তার ভিতরেও সংবাদ 2টা ইউনিয়ন এখন আছে, আমরা তো থেমে নাই, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, সাংবাদিক হত্যা হচ্ছে, সাংবাদিক নির্যাতন হচ্ছে, নীতিমালা হচ্ছে, সবটার ব্যাপারেই কিন্তু আমরা অবিরাম
আন্দোলন সংগ্রাম করছি যাতে করে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দেশ এবং জনগণের জন্য কাজ করতে পারে। দ্বিতীয় হলো প্রবীর শিকদার। মানে সুরঞ্জিত দা যে বক্তব্যটা রেখেছেন, তো কিন্তু তার বক্তব্য কিন্তু একটা মানবিক দিক সাংঘাতিকভাবে ফুটে উঠেছে। আপনি দেখেন তার বক্তব্যের পরে আর প্রবীর শিকদারের ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমি বলছি যে আইসিটি অ্যাক্ট আমি প্রথম থেকে একটা বড় আইন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক শব্দই নাই। একটি জায়গায় একটা সংবাদপত্র শব্দ আছে, সেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য বলা হয়েছে কোনো অর্গানাইজেশন করলে। এই আইনটি করার সময় যখন করা হয়েছে তখন বোধহয় সংবাদপত্র এবং সাংবাদিকদের কথা মাথায় নিয়ে কিন্তু করা হয় নাই। কারণ সাংবাদিকদের জন্য আমাদের কনস্টিটিউশনে তো সংবাদপত্রের স্বাধীনতা উইথ সাম রিজনেবল রেস্ট্রিকশন। এরপরে তাতেও কিন্তু সরকার কিন্তু এটাতে যথেষ্ট সন্তুষ্ট হতে পারেন নাই। তারা সম্প্রচার নীতিমালা করেছেন, অনলাইন নীতিমালা করেছেন, এগুলো করেছেন। যার ফলে এই আইন আইসিটি অ্যাক্ট করার সময় কিন্তু সংবাদপত্র এবং সাংবাদিকদের কথাটা মাথায় রেখে করে নাই। কিন্তু এই আইনটা যখন হয়ে গেছে, আমরা কিন্তু সাংবাদিকরা কিন্তু আইসিটি অ্যাক্টের কিন্তু বিরোধিতা করেছি, সমালোচনা করেছি, যেহেতু ওখানে কম্পিউটার, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন এই বিষয়টা আছে, ইলেকট্রনিক মিডিয়ার বিষয়। কারণ এখন সংবাদপত্র এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া কোনোটাই কিন্তু আপনার ওয়েবসাইটের বাইরে, সবগুলো পত্রিকা ওয়েবসাইটে পাবেন। তো আমরা তো এটা ইউজ করছি, এটার বাইরে তো আমরা না। সুতরাং এটার বিরোধিতা করেছি, কিন্তু আইনটা হয়েছে। কিন্তু এই আইনটা আবার 2006 সালে হয়, 13তে আবার কিন্তু সংশোধন হয় এবং সেখানে শাস্তির মাত্রা বাড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই আইনের বলির পাঠা হচ্ছে এখন দেখা যাচ্ছে সাংবাদিকরাই বেশি। আপনি দেখেন এখানে কিন্তু ওই কনস্টিটিউশনের কিছু ধারা আছে, এখানে যেটা বলা হচ্ছে যে 57 ধারায় কিন্তু বলা আছে যে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বলতে পারবেন না, অখণ্ড বলবেন না, কোনো আপনার মানে সন্ত্রাস হতে পারে, অশ্লীল, মানহানিকর ইত্যাদি ইত্যাদি, এর বিরুদ্ধে বলতে পারবেন না। এখন হচ্ছে কি আপনার এখন এটার কে ডিফাইন করবে যে আপনি মনে কষ্ট কোন কথায় পাবেন, কোন কথায় পাবেন না, কোনটাতে আপনার সন্ত্রাস উস্কিয়ে দেয় না, এটাও তো ডিফাইন করার বিষয় আছে। কারণ সাংবাদিকরা তো যেমন আপনার স্বাধীনতা চায়, তেমনি আবার সবকিছুই যেমন লিখতে পারে না, আবার সবকিছুই চাপিয়েও দিতে পারেন না। আপনার দেশ এবং জনগণের পক্ষের যদি কথা হয়, সেটা যদি কিছুটা আপনার যদি মনেও হয় যে আপনার আইসিটি অ্যাক্টের বিপক্ষে, আমরা তো লিখতে চাইবই, চেষ্টা তো করবই, কারণ আমরা এর ভিত্তিতে আন্দোলন করছি। আমরা যেমন প্রফেশনাল সম্পাদক চেয়েছি, আমরা এখনো এটা রিসিভ করতে পারি নাই, সেটা আলাদা কথা। এখন প্রবীর শিকদারের কথা যেটা আসছে, আমাদের মঞ্জু সাহেব যেটা বলেছেন, ইনি সত্যিকার অর্থে স্বাধীনতা পক্ষের শত্রু। তার ফ্যামিলির 14 জন বোধহয় আপনার মারা গেছে, এবং সে একজন আপোষহীন সাংবাদিক। কিন্তু সে সব সময় একদম তুখোর ভাবে, আপোষহীন ভাবে লিখেছেন, কষ্ট করেছেন। এবং তার যে একটা পাক বিকল, এটা কিন্তু প্রফেশনাল কারণে। আমি বলবো 3 জনের নামে স্ট্যাটাস দেওয়া হয়েছে। যেমন সংখ্যালঘুদের বাড়িঘর দখলের বিরুদ্ধে লিখেছে, এটা ফরিদপুরে সংখ্যালঘুদের কারা, ওখানে যে 3 জন স্ট্যাটাস দেওয়া হয়েছে তার ভিতরে একজন আছে। সুতরাং এটা তো উনি তো স্ট্যাটাস কিন্তু যখন মানবতা বিরোধী বিচার শুরু হয় তার আগ মুহূর্তের থেকে ওনার লেখাটা তীক্ষ্ণ হারে শুরু হয়েছে। তার এই সময় কিন্তু আপনার এই জমি দখল, আপনার এই আপনার সংখ্যালঘুদের জমি দখলের ব্যাপারে এই কারণে কিন্তু ফরিদপুরের একজন মিনিস্টার তার উপরে খেপা। এখন আমার বক্তব্য হলো, এখানে সুরঞ্জিত সেনগুপ্ত তথ্যমন্ত্রী, আইনমন্ত্রীও বলেছেন, সরকারের বাঘা বাঘা মন্ত্রী ওনার এই অ্যারেস্টকে কিন্তু নিন্দা করেছেন। তারপরেও দেখেন কত তড়িৎ গতিতে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে, জেলে প্রডিউস করা হয়েছে, আবার রিমান্ডে আনা হয়েছে। এমন কি অপরাধ করলো তাকে? আমি প্রথমে কিন্তু আমার স্ট্রাইক করেছে, তিনি ফেসবুকে 3 জনের নামে স্ট্যাটাস দিয়েছে যে এরা আমার জীবনের হুমকি স্বরূপ। সুতরাং তখন আমার কাছে মনে হলো যে এইটা কেন দিল সে, কারণ সে তো তখন যদি এই 3টি লোক যদি প্রতিবাদ না করে, তাহলে মনে হবে যে তার যদি খুন হয়েই যায় তখন তো 3 জনের দায়িত্ব পড়বে। কিন্তু পরে আমি পরিষ্কার হলাম যে তো সে তো থানায় জিডি করতে গেছে, জিডি করা তো তার রাইট, পুলিশ তো জিডি নেয় নাই, সে তখন কি করবে বলেন? তার জিডি নেয় নাই। আমি তো, আপনি আমাকে যদি ধারণা হয় আপনি আমার প্রাণ নাশ করতে পারেন, আমি জিডি করতে পারবো না, ইট ইজ মাই অধিকার, রাইট। তার তো পুলিশ তো জিডি নেয় নাই, সে তখন স্ট্যাটাস দিয়েছে
যে আমাকে এইটা করতে হবে। হয়তো আমার বক্তব্য সেখানে, যেটা বলেছে মঞ্জু, ওই জায়গায় আমার বলেছে। এখানেও বক্তব্য হচ্ছে তিনি নিজেও পাওয়ারফুল ব্যক্তি, তিনি কিন্তু একদম ক্ষুদ্র না, পাওয়ারফুল ব্যক্তি। তিনি যেটা মঞ্জু সাহেব বলেছেন ইউনিয়নের সাহায্য নিতে পারতেন, না হলে তিনি সরকারের অনেক পাওয়ারফুল লোকের ভিতরে অ্যাক্সেস আছে, সেখানে যেতে পারবেন। ওসি কেন তার জিডি নেবে না? সে নিজেই জিডি নিতে পারতো। তিনি স্ট্যাটাসটা, আমার বক্তব্য হচ্ছে স্ট্যাটাসটা হয়তো উনি ওই কারণে বললাম যে সে প্রতিবাদী, খুব তীক্ষ্ণ, এই কারণে দিয়ে ফেলেছে বটে, কিন্তু তারপরে আমার বক্তব্য হচ্ছে স্ট্যাটাস দিলেই তাকে কি গ্রেপ্তার করা হবে? আমরা সারা জীবন আন্দোলন করছি যে কোনো সাংবাদিকের ভুল হতেই পারে। ডেইলি স্টারের ফাউন্ডার এডিটর এস.এম. আলী তিনি বলেছেন যে কোনো পত্রিকা কোনো ইস্যুই 100% নির্ভুল হতে পারে না, সুতরাং সাংবাদিকের ভুল হতে পারে। তিনি বলেছেন ভুল হবে, তবে টলারেবল লিমিটের মধ্যে, পাঠক যেন রিয়েক্ট না করে। তো সুতরাং আপনি সাংবাদিকের একটু ভুল হলেই আপনি জেলে নিয়ে যাবেন, তাকে সমন দেন, সে যাবে। তারপরে আমি শেষ কথা বলছি, একটি ধারণা আমরা সবসময় বলি 57 ধারা, 57-এ কি কি অপরাধ করলে তাকে জেলে নেওয়া হবে, কিন্তু এই ধারায় আমার কাছে মনে হচ্ছে বিচারক তার ক্ষমতা অ্যাপ্লাই করে না। কারণ 71-এ কিন্তু আপনি দেখেন 71 ধারায় কিন্তু এটা বেল দিতে পারে, কিন্তু এই একটা হওয়ার থেকেই শুরু হয়েছে যে এটা একদম নন বেলেবল। কথাটা কিন্তু পুরোটা সঠিক না। এখানে আমি এইটুকু জানা দরকার, কারণ এই বিষয়টা কখনোই আমি দেখতেছি আলোচনায় আসে না। এখানে আলোচনায় আসছে হলো যে নন বেলেবল, হ্যাঁ, কিন্তু বিষয়টা তো পুরোপুরি ঠিক না, পুরোপুরি ঠিক না। 71 আমি দেখাচ্ছি আপনাকে একটু সংক্ষেপে, আমি সংক্ষেপেই বলছি। এই দেখেন, বলা আছে জামিন সংক্রান্ত বিধান, সাইবার ট্রাইব্যুনালের বিচারক এই আইনের অধীন দণ্ডযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করিবেন না, যদি না, বলা আছে দেখেন, রাষ্ট্রপক্ষকে অনুরূপ জামিনের আদেশের উপর শুনানির সুযোগ প্রদান করা হয়। খেয়াল করেন, বিচারক সন্তুষ্ট হন যে অভিযুক্ত ব্যক্তি বিচারে দোষী সাব্যস্ত নাও হতে পারেন মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, অপরাধ আপেক্ষিক অর্থে গুরুতর নহে এবং অপরাধ প্রমাণিত হইলেই শাস্তি কঠোর হইবে না, এবং তিনি অনুরূপ সন্তুষ্টির কারণসমূহ লিখিতভাবে লিপিবদ্ধ করেন। তাহলে এখানে কিন্তু প্রবীর শিকদার যে সামান্য অপরাধটুকু যদি করেও থাকে, এখানে কিন্তু বিচারক ইচ্ছা করলে, আমি জানি না কন্টেম্প্ট হচ্ছে কিনা, এখানে তো তাকে বেল দেওয়ার কয়েকটি সুযোগ রয়েছে, তিনি তো বেল দিতে পারতেন। এই একটি আছে, এই যে 71 ধারায়, এইটা কখনো কোনো ইয়েতে আলোচনায় আসতেছে না। কিন্তু এখন পুলিশ সন্দেহ হলে, এসআই সন্দেহ হলো যে আপনি 57 ধারার যে যে জিনিস ভায়োলেট করলে আপনি অফেন্স করেছেন, সে যদি অনুমান করে, অনুমান তার কাছে অনুমান হয়, তাহলেই আপনাকে এই ধারায় আপনাকে চালান দিয়ে দিতে পারে। সুতরাং আমার মনে হয় যে সাংবাদিক সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে সাংবাদিকরা যতই বলেন সংবাদপত্র এবং সাংবাদিক ফোর্থ স্টেট, এত বেহিসাবি করলে চলবে না। সবাই কিন্তু কোনো না কোনো সময় জবাবদিহি করতে হবে, এটা হিসাব রেখে করা উচিত। আলতাফ ভাই, ফাইট করতে করতে সারা জীবন শেষ, আপনার জীবনই শেষ, সাংবাদিক স্বাধীনতা, হ্যাঁ, সাংবাদিকতা এবং সংবাদপত্র। দেখেন, আজকের যে বিষয় নিয়ে আলোচনা, সেটার কাছাকাছি কিন্তু আমরা অবস্থান করি না, বাস্তবতা হচ্ছে এটা। সাংবাদিকতার স্বাধীনতার জন্য আমরা আন্দোলন শুধু আমরাই করছি না, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। আমাদের উপরে যারা ছিলেন, তার উপরে যারা ছিলেন, সেই মুসা ভাই, সন্তোষ দা, ঈশের অথবা নির্মল দা, তাদের আমল থেকেই কেজি ভাই একই কথা বলেছেন যে সাংবাদিকতার স্বাধীনতা চাই, এবং মাঝ পর্যায়ে যারা আছেন তারাও বলেছেন, আবার ইউনিয়নের লিডারশিপে যারা আছেন তারাও কিন্তু বলেছেন, আমরা আমাদের সময়ও বলছি, আমাদের সময় কন্টিনিউয়াস প্রসেস, এবং তো এরপরে যারা আসবেন তারা কিন্তু একই কথা বলবেন যে আমরা সাংবাদিকতার স্বাধীনতা চাই। কথাটা খুব সুন্দর, খুব ভাল লাগে এই কারণে আমার স্বাধীনতার কথা বলি। তা আমার স্বাধীনতার কথা বললে ভালো লাগবে না? ভালো লাগে। সংবাদপত্রের স্বাধীনতা, এখন যে ইলেকট্রনিক মিডিয়া হয়েছে, এবং এই স্বাধীনতার ক্ষেত্রে আমি স্পষ্টভাবেই বলতে চাই, কোথাও কোথাও স্বাধীনতার লেশ মাত্র নাই সাংবাদিকতার। সব হলো মালিক এবং
আপনার কর্তৃপক্ষ যারা আছে এবং আপনার সরকারের প্রভাব থাকলে সেই জায়গাটা স্বাধীনতা নিশ্চিত হয়। যেটা আজিজ ভাই যেটা হ্যাঁ, বলেছেন, জি জি। এবং মঞ্জু সাহেব তাই বলেছেন, দুইটাই বলেছে সম্পাদক। একই কথাই তো, এটা নতুন কিছু বলার নাই। জি। সুতরাং আমরা কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার জন্য ফাইট করছি এবং করতে হবে। এবং কেবলমাত্র রুটি রুজির আন্দোলন আমরা করি তা না, এবং টোটাল বিষয়টা কিন্তু কেবলমাত্র ইউনিয়নের লিডারশিপ করে তা না, একেবারে গোটা কমিউনিটি মিলে কিন্তু হয়। আপনিও ইউনিয়নের সাথে একসময় সংশ্লিষ্ট ছিলেন, আপনিও জানেন বিষয়গুলো কিভাবে করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো আমরা এই স্বাধীনতাটা পাচ্ছি না। এবং দেখেন আপনার প্রবীর শিকদারের বিষয়ে যদি আপনি ওই জায়গা থেকে আসেন, দেখবেন উনি কি বলেছেন। উনি একটা কষ্ট থেকে ওনার একটা জীবনের হুমকি মনে করছেন, সেই হিসাবে উনি আইনের কাছে গেলেন। আইনের কাছ থেকে সেই প্রশ্রয় পান না। প্রশ্রয় না পাওয়ার পরে যেটা হয়, নর্মালি হয়, আপনি আইনের কাছে যাবেন, আপনার নিজের জন্য যান না, আপনি কিন্তু প্রথমেই যে আপনি এন্ট্রি পাবেন তাতে কিন্তু না। প্রশাসনটা ওভাবে হয়ে আছে, এ কারণে মানুষ কিন্তু পুলিশের কাছে যেতে চায় না। পুলিশের বলা হয়, সবাই বলে, সরকার বলে, বেসরকার বলে, সবাই বলে, সেটা হলে এটা জনগণের বন্ধু। এবং পুলিশের যখন বিভিন্ন সপ্তাহ ইত্যাদি ইত্যাদি পালিত হয়, একই কথা বলে যে জনগণের বন্ধু। এটা কিন্তু প্রমাণ করতে হবে। কিন্তু আসলে যে তারা জনগণের বন্ধু হিসাবে মোস্ট অফ দি আমি সবাই কথা বলি না, অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। আপনি দেখবেন যে ডিসিপ্লিনের কথা বলে, এটা ডিসিপ্লিন ফোর্স। আপনি কখনো কি পুলিশের সাথে কথা বলে দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে? আপনাকে প্রথম ধাক্কাতে এমন ভাবে কথা বলবে, আপনি বিরক্ত হয়ে যাবেন। বিরক্ত হয়ে তারপরে বলবে যে ভাই আমার এখানে আসাটাই অন্যায় হয়েছে। আপনি 3 জন পুলিশের সাথে কথা বললে দেখবেন যে 3 জনে 3টে ধাক্কা দেবে আপনাকে। আপনি যতই পরিচয় দেন, আপনি এই ইলেকট্রনিক মিডিয়ার অনেক বড় সাংবাদিক, তাদের কাছে এটা কোনো বিষয় না। আপনাকে কথা বলবে আর ধাক্কা দিতে থাকবে। এখন সে কারণে হয় কি, পুলিশের কাছে মানুষ যেতে চায় না। এবং আমি অনেকগুলো টকশোতে একই কথা শুনি। দেখেন প্রবীর শিকদারের বিষয়টা কিন্তু কিছুটা তাই হয়েছে। এটা কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। তিনি গিয়েছিলেন, তিনি তার অফিস যেখানে ওপেন করা হয়েছে, আমি একটু জাস্ট আপনাকে ইনফর্ম করি, আমি সংক্ষিপ্তই করছি। মানে আমাকে কিন্তু পহেলা বৈশাখে তার অফিসটি ওপেনের সময় আমাকে কিন্তু দাওয়াত দিয়েছিলেন। এবং দেখেন লোকটা কত ইজিয়েস্ট পারসন। আমাদের এই সোসাইটিতে পাবেন না আপনি। আমাদের সোসাইটিতে হাসি দিয়ে কথা বলার লোক পাবেন না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে তার হাসি, এবং মূল্যবান বিষয় হচ্ছে ইজিনেস। আমাদের সোসাইটিতে কিন্তু এইটাই নাই। এটার থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি, একেবারে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে নিচ পর্যন্ত। যাই হোক, সে জায়গায় যাচ্ছি না। উনি প্রথম আমাকে খুব রিকোয়েস্ট করলেন, তারপরে দেখেন পার্সোনালি উনি আমার সাথে দেখা করলেন সেই অসুস্থ অবস্থায়। আবার দেখেন লাস্ট অফ অল তার বাচ্চাটাকে, যে ছেলেটাকে আমরা টেলিভিশনে এখন দেখি, এবং তাকে নিয়ে আমার কাছে প্রেস ক্লাবে গেলেন, আমাকে রিকোয়েস্ট করলেন যে দাদা আপনাকে যেতেই হবে। আপনি আমার এই প্রতিষ্ঠান উঠবে কি উঠবে না সেটা প্রশ্ন, আপনি আলতাফ মাহমুদ গিয়েছেন, এইটা আমার জীবনে দরকার। একটা লোক কত ইজি হইলে, কত সহজ হলে এই কথাগুলো মানুষের কাছে প্রবীর শিকদার, সে কি আমার সমপর্যায়ের মানুষ অথবা আমার সিনিয়র হতে পারে, কিন্তু ভালো সাংবাদিক এই পরিচিতি তার আছে। সবসময় সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, সবসময় সে সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, যেখানে এবং সেই জায়গা থেকে একেবারে গ্রাম থেকে উনি উঠে আসছেন একদম। সুতরাং তার অনেকগুলো বিষয় তার জানা আছে। এখন প্রশ্ন হলো সে কেন বাধ্য হলেন? এটা আজিজ সাহেব খুব ক্লিয়ারলি বলেছেন, বাধ্য হয়েছেন। আমি তো বলবো বাধ্য হয়েছেন। বিষয়টা মানে সে যখন প্রশাসনের কাছে যাবে না, প্রশাসনের কাছে কোনো রকমের রিমেডি পেল না, তার একটা জায়গায় যেতে হবে। তো আপনার কাছে যেতে হবে, আমার কাছে পাবলিকলি বলতে একটা জায়গায় বলতে হবে। তিনি অসুস্থ মানুষ, ওইটা হয়তো আমাদের মতো পাবলিকলি বলতে পারবে না, সে কারণে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এখন আমি ওই জায়গাটায় আসি যে তিনি এমন কি খারাপ কথা বলেছেন, এবং যেটা বলেছেন তাতে কেউ না কেউ আপনার সংক্ষুব্ধ হয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, তিনি আহত হয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে আইন নিয়ে আমরা কথা বলছি,
আপনার তথ্য প্রযুক্তির যে বিষয়টা নিয়ে কথা বলছে, এই জায়গায় কিন্তু স্পষ্ট বলা আছে ওই ধারায় বলা আছে, যে ধারায় তাকে অ্যারেস্ট করা হলো সেখানে বলা আছে সংক্ষুব্ধ ব্যক্তিকে করতে হবে। রাইট রাইট। আপনি থানায় চাইলেই আপনি আমি এখন মঞ্জু, তো আমাদের বন্ধু আমি করে দিলাম, হ্যাঁ আমি করে দেব। এটা কি বিষয়টা এইরকম যে একজনে খাবে আর একজনের পেট ভরে যাবে? বিষয়টা এরকমের না। আইনি কিন্তু সেটা বলা আছে সংক্ষুব্ধ ব্যক্তিকে অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে তাকে এই আদালতে যেতে হলে তাকে যেতে হবে। সুতরাং আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই, এই বিধি মতে যদি আপনি বিধি ফলো করেন তাহলে, এবং ডেফিনেটলি করতে হবে, আপনাকে কোর্টে গেলে তাই করতে হবে, এবং যদি তাই হয় তাহলে কিন্তু এই মামলার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। গতকালও করিনি, আজকে করছি না, আগামীকালও করব না। যে কারণে আমি বলেছিলাম যে 10 দিনের যখন রিমান্ড চেয়েছে তখনও আমি একটা অনুষ্ঠানে বলেছি, টেলিভিশনের একটা ছোট্ট আলোচনা ছিল, সেখানেও বলেছি যে আপনার 10 দিন কেন, 10 সেকেন্ডের জন্য তাকে রিমান্ড নেওয়ার কোনো সুযোগ নাই। অথচ দেখেন তাকে 3 দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেইটা দেওয়া হয়েছে। যাই হোক, সেই জায়গাটায় এবং সুরঞ্জিত দা যেটা বলেছেন এবং আমাদের মাননীয় তথ্যমন্ত্রীর আমি খুব প্রশংসা করি যে তথ্যমন্ত্রী সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী নরমালি কিন্তু এই কথা বলে না। নরমালি কিন্তু তিনি তো আমার মতো কথা বলেছেন, আমি ইউনিয়ন করি, আমরা সবাই মোটামুটি এর সাথে আমরাও কিন্তু এই দায়িত্ব নিয়ে এই কথাটা বলতে চাই না অনেক সময়, কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী এই কথাটি বলেছেন। আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিতে চাই যে সব রকমের সুযোগ সুবিধা যতটা সম্ভব তার মন্ত্রণালয় থেকে, সরকারের থেকে, আইন মন্ত্রণালয় সেটা করবেন। আমি কি তাহলে তো সরকারের যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা কি পক্ষ হয়ে গেল? সেটা না, উনি সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, এটাই ওনার ভূমিকা হওয়া উচিত। এই জন্য আমি প্রশংসা, সুরঞ্জিত সেনগুপ্ত যেটা বলেছেন এবং আপনার মঞ্জুল ইসলাম যেটা বললেন, এরপরে এই বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা থাকতে পারে বলে আমার কাছে মনে হয়। ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ মোস্তফা সাহেব, আমি ছোট্ট একটা প্রশ্ন করব, তার আগে দুটো কথা বলি। জি বলেন। কথাটা হচ্ছে যে জাতির জনক আমার ফেসবুকে জাতির পিতাকে গালাগালি, খিস্তি, জঘন্য কথাবার্তা আজকেও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা একটা ছবি আঁকে নিজের মতো করে করে এত উলঙ্গ গালাগালি, এত এদেরকে ধরে না, এই সব লোকগুলোকে ধরে না। প্রবীর শিকদার একজন পঙ্গু মানুষ, পঙ্গুদের আইনি আছে, হাতে হাত করা লাগানোর দরকার নেই, তাকে এভাবে নিয়ে গেল একজন প্রভাবশালী মানে মন্ত্রীর কারণে। কিন্তু আমি বলি যে এই যে মুফতি এজাহার, একে হাত করা পরানো, যে পালাতে পারবে না, মুফতি এজাহার ভি চিহ্ন দেখাচ্ছে, তার কোনো হাত করা পরানো নাই, যে মানুষ খুন করেছে। এখন আমি মঞ্জুকে জিজ্ঞেস করি, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন না কেন যে তার ডায়েরি নেয়নি কেন? স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রবীর শিকদার ডায়েরি করতে গেছিল, যে থানায় ডায়েরি নেয়নি, আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি? আর মুফতি এজাহার ভি চিহ্ন দেখাচ্ছে, টুপি, এদেরকে টুপি হুজুর হুজুর করে পুলিশরা। তো এ ব্যাপারে একটু আলোচনা শুনতে চাই আজিজ সাহেব আর এর কাছে, এই মঞ্জুর কাছে। ঠিক আছে, আপনাকে আপনি শুনতে পাবেন। একটু আলতাফ ভাইয়ের কথা বলে একটা পয়েন্ট শুধু বলবো, তথ্যমন্ত্রী এটাকে কন্ডেম করেছে, আইনের সহায়তা দিতে চেয়েছে, কিন্তু তথ্যমন্ত্রী কিন্তু আরেকটা আসেন, আরেকটা বলেছেন, তিনি কিন্তু এই কালো 57 ধারার পক্ষে বলেছেন, এটা কোনোভাবেই এটাকে বাতিল করা যাবে না, করা হবে না। আর আরেকটি দুঃখজনক ব্যাপার যে আপনার প্রবীর শিকদারের পক্ষে একজন উকিল বাদী হয়েছে, অন্যায়ভাবে বাদী হয়েছে, তিনি বাদী হতে পারেন না, অথচ একটা উকিল বাতিল হয়েছে, একটা চাক্ষুষ খুনির পক্ষে উকিলটা কেস করে, অথচ সে বাদী হয়েছে বলে কোনো উকিল তার পক্ষে কেস করবে না। এই জায়গায় আমি বলতে চাই একেবারে আইনজীবীর ব্যাপারে ফরিদপুর আইনজীবী সমিতি যে তাদের একটি কনভেনশন, এটা কনস্টিটিউশন না, গতকাল আমি একটি আলোচনায় ছিলাম, সেখানে সমিতির সভাপতি জনাব কাদের উনি সংযুক্ত হয়েছিলেন। তিনি বলেছেন যদি কোনো আইনজীবী সংক্ষুব্ধ হয়, অর্থাৎ আইনজীবীর উপরে যদি অত্যাচার করা হয়, তিনি সংক্ষুব্ধ হইলে, যেমন আমরা সাংবাদিকরা এক ধরনের ফেলো ফিলিংসে থাকি, সেই ফিলিংস, এখানে তো আইনজীবী কোথাও সংক্ষুব্ধ হননি, ওনার বিরুদ্ধে কেউ স্ট্যাটাসও দেয়নি, ওনাকে কেউ হুমকিও দেয়নি, উনি নিজেই বলেছেন, সেই আইনজীবীও ছিলেন ওই অনুষ্ঠানের টেলিফোনে,
উনি বলেছেন তার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সংক্ষুব্ধ হয়ে এটি করেছেন। আমি মনে করি বাংলাদেশে আইনজীবী পেশার প্রতি এক ধরনের চপেট আঘাত। ফরিদপুর জেলা আইনজীবী সমিতি যেই সিদ্ধান্তটিকে তারা নিয়েছেন, আমার লজ্জা লাগছে যে আমরা আইনজীবী। এক্স্যাক্টলি, আমার এটাই বলার, এবং একই সাথে সাধুবাদ দিতে চাই অনেক আইনজীবী সংগঠন বলেছেন তারা লড়বেন। ফলে এটা কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী লঙ্ঘন। সংবিধান অনুযায়ী সকলের আইনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। ফলে এই জায়গায় আমি আশা করব এই ধরনের কনভেনশন যেখানে আছে এগুলো যেন বাতিল করা হয়। এবং মাননীয় তথ্যমন্ত্রী যেটি বলেছেন যে তিনি আইনগত সহায়তার ক্ষেত্রেও সহযোগিতা করবেন, এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা নিশ্চয়ই আহ্বান জানাবো সারা বাংলাদেশে যেখান থেকে প্রয়োজন সেই সহযোগিতা করার। আমি একেবারে শেষের দিকে এইটুকু বলবো, আমার কাছে মনে হয় দেখেন গত 6 বছরে আমি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক এবং গণতান্ত্রিকভাবে যেদিকে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা এক ধরনের অগ্রগতির দিকে যাচ্ছে। আমি একেবারে রাজনৈতিক দলের সমর্থক হিসেবে না, আমি একজন পর্যবেক্ষক হিসেবে এইটুকু দেখি। এই জায়গায় কিন্তু আমরা গণতন্ত্রের পথেও সামনে এগোচ্ছি অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। এই শক্তির বিরুদ্ধে কিন্তু একটি অপশক্তিও কাজ করছে, যারা জঙ্গি শক্তি, যারা দেশে গণতন্ত্র চায় না, যারা দেশে সামাজিক অগ্রগতি চায় না, তারা কিন্তু দেশে বিদেশে এক ধরনের অপপ্রচার করছিল যে এই সরকারটি গণতান্ত্রিক সরকার না, এখানে জঙ্গিবাদের বিস্তার চলছে, এই বাংলাদেশটি আবারও যেন জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে হচ্ছে। শুধু অপপ্রচার করছে না, তারা সেই তৎপরতাও লিপ্ত। এই জায়গায় আমি মনে করি যখন শেখ হাসিনা তার সরকারকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই শেখ হাসিনা সরকার 2008 সালে যখন নির্বাচনে আসেন কতগুলো বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জন্য জনগণ তাকে সমর্থন দিয়েছিল এবং সেই লক্ষ্যে কাজও করেছেন। কি কি? একটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকার, এই মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরবেন, যারা সমর্থন করেন তাদেরকে তিনি রক্ষা করবেন, তাদেরই একজন প্রবক্তা প্রবীর শিকদার আমাদের অনেকের মতো। আচ্ছা, এই সরকারের একটি লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রবীর শিকদার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষের একজন সৈনিক, যোদ্ধা, কলম সৈনিক। এই সরকার বলেছে সংখ্যালঘুদের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে, হিন্দু মুসলমান সকলের অধিকার। সেই ক্ষেত্রে আপনি জানেন আমাদের একসময় যেটা শত্রু সম্পত্তি আইন ছিল, পরবর্তীতে অর্পিত সম্পত্তি আইন, অর্থাৎ হিন্দু সহ সংখ্যালঘুদের সম্পত্তি যাতে জবরদখল না হয়, যেটা পাকিস্তান আমলে করা হয়েছিল পাক ভারত যুদ্ধের পরে, সেটাকে মুক্তিযুদ্ধের পরে ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকারই কিন্তু উদ্যোগ নিয়েছে এবং করছে, সেই অনেকগুলো কাজও করছে। দেখেন সে জায়গায়ও কিন্তু প্রবীর শিকদার সোচ্চার ছিলেন। এই সরকার আইনের শাসনের কথা বলেন, এই সরকার গণমাধ্যমের স্বাধীনতার পদক্ষেপ নিয়েছেন, এই সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন। কিন্তু যেই ঘটনাটি ঘটলো এর মধ্য দিয়ে কি হলো, যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকটিকে গ্রেফতার করা হলো, অসাম্প্রদায়িকতার পক্ষে যে কথা বলে তাকে গ্রেফতার করা হলো, যিনি সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলেন তাকে গ্রেফতার করা হলো, যিনি আইনের শাসনের কথা বলেন তিনি আইনের শাসনে বিচার পাননি, তার হাতে হাতকড়া পরানো হলো, যিনি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেন তার হাতে হাতকড়া করানো হলো। এবং যেই আলোচনাটা আমরা শেষে বললাম যে এই আইসিটি অ্যাক্ট অনুযায়ী, যেটি আজিজ ভাই বললেন, তারও কিন্তু জামিন পাবার অধিকার আছে, কিন্তু বিচার বিভাগকে ওই যেই কারণে প্রভাবিত করে তাকে আটক করা হলো, তাকে ঢাকা থেকে ফরিদপুর নেওয়া হলো, একইভাবে তার জামিনটি পর্যন্ত বাতিল করা হলো। এর মধ্য দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করা হলো? প্রমাণ করার চেষ্টা করা হলো শেখ হাসিনার নেতৃত্বে 6 বছর যেই অর্জনগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, একটি বা দুটি ঘটনার মধ্য দিয়ে সকল অর্জনকে নষ্ট করে দেবার একটা পায়তারা করা হচ্ছে। এই জায়গায় আমি বলতে চাই সরষের মধ্যে ভূত আছে কিনা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকারের যারা নীতি নির্ধারক তাদের ভাববার সময় এসছে। যদি না হয় তাহলে 1996 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, প্রচুর অর্জন। তারপরে গত 5 বছরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, প্রচুর অর্জন। 2-1 জনের 2-4টি কাণ্ডের ফলে কিন্তু সকল অর্জনকে আমরা কলঙ্কিত করেছি। একই সাথে বর্জন হয়েছে, যেটা আপনি সুন্দর করে বললেন। আমার খালি এইটুকু বলবার, আমরা যারা সাংবাদিক তারা দায়িত্বশীল হব, নাগরিকরাও দায়িত্বশীল হবে। কিন্তু কখন দায়িত্বশীল হবে? যখন আমি বুঝবো যে আইন সকলের জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। আর শেষ কথা আমি এইটুকু বলবো, সাংবাদিক নেতৃবৃন্দকে সামনে রেখে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা তো নিশ্চিত হবে না, আমাদের উপর একের পর এক খড়গ আসবে। আজকে প্রবীর শিকদার হয়েছে, কালকে আলতাফ মাহমুদ, পরশুদিন আজিজ ভাই, আমি অথবা আপনি হব, যদি আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হতে পারি। আমাদের সাংবাদিক ইউনিয়নকেও কিন্তু রাজনৈতিক কারণে বিভক্ত করা হয়েছে। আমি 3 বার উচ্চারণ করলাম। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে এসে সত্যিকার পেশাদারিত্বের পক্ষে আমরা ঐক্যবদ্ধ যদি না হই, গণমাধ্যম কেবলমাত্র ক্ষতবিক্ষত হবে না, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতবিক্ষত হবে। 4th স্টেট যদি ক্ষতবিক্ষত হয়, বিচার বিভাগ, অন্যান্য বিভাগগুলো
ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হবে। শেষ পর্যায়ে চলে আসবে, তারপরে আবার উনি বলবেন, আপনি বলেন খুব যদি সংক্ষিপ্তভাবে বলেন, ও যেটা মঞ্জু যেটা বললো সেটা আমার লাস্ট কথা। ঠিক আছে, লাস্ট কথা আমার এইটাই যে নির্বাচনের আগে জি ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ কিন্তু প্রায়োরিটি দিয়েছিল তিনটা। একটা হ্যাঁ, যেটা একটা ছিল মঞ্জু ওটা বলেছেন সুশাসন। জি। এখন কিন্তু আসলে কি আদৌ সুশাসন চলছে? চলছে না। আরেকটি হলো গণতন্ত্র। গণতন্ত্রের যে ডেফিনেশন এবং গণতন্ত্রের যে উপাদান, এখন তো বলার সময় দিবেন না, এটার উপাদান অনুপস্থিত। মানবতা নাই, সুশাসন নাই, বিরোধী দল নাই, হ্যাঁ, আপনার আপনার স্বাধীনভাবে একটা বিরোধী দল একটা মানববন্ধন পর্যন্ত করতে পারে না, দিস এন্ড দ্যাট। পার্লামেন্টে আপনার বিরোধী দল, ডেমোক্রেসিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দল এবং সরকারি দল দুই হাতের মতো, এক হাত থাকলে তো মানুষ পূর্ণাঙ্গ হয় না। যাই হোক, তারপরে ছিল বিকেন্দ্রীকরণ। এই তিনটা কিন্তু প্রায়োরিটি ছিল। এই প্রায়োরিটি আমি সরকারকে আমি খালি জাস্ট স্মরণ করে দিতে চাই, যদি শুধু আইনের শাসন এবং গণতন্ত্রের প্রতি সরকার নজর দেন, এখন যে সাংবাদিকদের উপরে এবং সারা দেশে আপনি জানেন নিজেদের পার্টির ইন্টারনাল ক্লাস থেকে শুরু করে যে হত্যা টত্যা চলছে, আমার মনে হয় এটা কন্ট্রোলে আনা সম্ভব। এছাড়া দেশের শান্তি আসা খুব কঠিন। আলতাফ ভাই, লাস্ট আমি আজকে একটা আমাদের এক সময়ের সাংবাদিক, অস্ট্রেলিয়া প্রবাসী, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে লিখেছেন, আমি জানতাম না যে 2001 সালে বর্তমান প্রধানমন্ত্রী এই প্রবীর শিকদারের যে পাটা হয়ে গেছিল তার জন্য চেক দিয়েছিলেন 12 থেকে 15 লাখ টাকা। 15 লাখ টাকা দিয়েছিলেন। লাস্ট দিনে যেদিকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিচ্ছিলেন, তার আগের দিনে উনি এই চেকটা হস্তান্তর করেন। এই চেকের টাকা পেয়ে উনি সিঙ্গাপুরে গিয়ে পাটা লাগিয়েছিলেন, এই বাঁ পাটা। হ্যাঁ, আপনি আপনি বোঝার চেষ্টা করেন। তো উনি প্রশ্নটা তার কাছে ছুড়ে দিয়েছেন যে আপনার একটা পা কিন্তু জেলখানায়। আমি এর সাথে একটা প্রশ্ন জুড়ে দেই, এই প্রবীর শিকদারকে জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সহযোগিতা করেছিলেন। এই শেখ হাসিনার সরকারের সময় প্রবীর শিকদার জেলে যায়, জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে মামলা হয়, 71 টেলিভিশন আদালতের দ্বারস্থ। তার মানে আমরা কোথায় যাচ্ছি? তার মানেই হচ্ছে যে প্রধানমন্ত্রী যে সরকার প্রধানমন্ত্রী চালাচ্ছেন তার প্রধানমন্ত্রী ভিতরে দিয়েছেন। মঞ্জু সাহেব যেটা বললো, শস্যের কিন্তু ভিতরে প্রধানমন্ত্রী ভূত দিয়েছেন কাজে আছে। এটা কিন্তু উনি একটা পা পেয়েছেন, উনি একটা পা উনি চলতে পারতেন, এবং পুরোটাই হচ্ছে আমি পড়েছি, এটা কতটুকু জানা না, না, এটাই correct। আমি পড়েছি আলতাফ ভাই, এবং এটা শুনেছি। তখন উনি বলেছেন তাহলে এটা ফেরত নিয়ে নি। বলেন আপনি আলতাফ ভাই শেষ পর্যায়ে। দেখেন, এটা দুঃখবোধ থেকে মানুষ হ্যাঁ, কয়েক দেড় মিনিট আছে, বলে, ঠিক আছে, তো দুঃখবোধ থেকেই বলে। যেমন আপনি আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম, সেখানে মঞ্জু ছিলেন। আমি খুব মানে এটাই করেছি। সেখানে উপস্থাপক ছিলেন 71-এ হ্যাঁ গতকাল রূপা। ফারজানা রূপা একটা কথা বলছে, আমি সেই জায়গাটাই কথা করে দেব, যে সে একটা কথা বলছে যে সাগররুনির প্রসঙ্গ নিয়ে এসেছিল। সেখানে সাগররুনি প্রসঙ্গ বলতে গিয়ে ফারজানা রূপা বলেছেন যে তাহলে কি ফারজানা রূপার ছেলেকে তদন্ত কর্মকর্তা হতে হবে বিচার পাওয়ার জন্য? সাগররুনির ছেলেকে, তাহলে মেঘকে, যে তাহলে তাকে মানে তদন্ত কর্মকর্তা হতে হবে, নাম্বার 1। এখানেও স্পষ্ট যে বিচার পাওয়া গেল না। এবং আরেকটি বলেছেন তিনি, তাহলে প্রবীর শিকদারের ছেলেকেও কি উকিল হতে হবে জামিনের জন্য? এটা দুঃখবোধ থেকে বলেছেন, এবং সেটা আমি খুব অনুধাবন করলাম। ফারজানা রূপাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল এত সুন্দর একটা উক্তির জন্য। দেখেন, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। এবং দেখেন যে প্রবীর শিকদার, এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী দিলেন তাকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করেছেন। এখন সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু তার উদারতার মানে আমি অন্ত দেখি না, কমতি দেখি না। আমরা যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক বান্ধব এই হিসাবে আমরা ট্রিট করি। কে কি বললো না বললো সেটা আবার ভিন্ন প্রশ্ন। সেটা আপনি দেখবেন যে সাংবাদিকদের জন্য গত 3 বছরে তিনি
মানে যারা একটু অসুবিধা আছে, অসুস্থ আছেন ইত্যাদি, তাদের জন্য 3 কোটি টাকা দিয়েছেন এবং নেক্সট ইয়ারের জন্য আবার কিন্তু 1,40,00,000 টাকা রেখে দিয়েছেন। আবার দেখেন এইটাকে ট্রাস্ট করে সেখানে কিন্তু আপনার প্রায় 20 কোটি টাকার মতো দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল এবং 100 কোটি টাকা, যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন, সেই বিষয়ে আমি আলাপ করি। আমি একদম শেষ করে একেবারে একটা কথা শেষ করি। দেখেন যে প্রবেশ শিকদারের যেটা এই লয়ের কথা যেটা বললাম, ধারার কথা বললাম, সে কারণে কিন্তু সে পঙ্গু, সুরঞ্জিত যেটা বলেছেন সে পঙ্গু, তাকে কিন্তু আপনার মানে যখন তাকে আদালতে হাজির করা হলো অথবা আদালতে নেওয়া হচ্ছে, এখানে তাকে ঢাকার থেকে এত দ্রুত ফরিদপুরে নিয়ে যাওয়া, মানে প্রশাসন যদি এরকম হতো তাহলে কেমন হতো, আমার কাছে তাই মনে হয়েছে। আমি শেষ করে দিচ্ছি যে প্রশাসন যদি এরকম হতো, মামলা দেওয়ার আগে তাকে ডেকে নেয়া, তারপরে মামলা দেয়া, তারপরে অ্যারেস্ট করা এবং ওই দিন রাত্রি নিয়ে যেতে হবে। আমি সেই জন্য এটা দেখার করার পরে ভাবছিলাম, আহা প্রশাসন যদি এমন হতো। আমি শেষ করে দিচ্ছি সেখানে সুরঞ্জিত যেটা বলেছেন এটা কিন্তু তার জামিন হতে পারতো, যে মানে তার আদালতে নেয়ার আইনেই বলা আছে, তাতে কিন্তু সাথে সাথে কিন্তু অসুস্থতার কারণে সুযোগ ছিল, এখনো সুযোগ আছে, অবিলম্বে যেন তার জামিনের ব্যবস্থা করা হয়। অবশ্যই। আপনাদেরকে ধন্যবাদ, স্টুডিওতে আসার জন্য সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।